This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। पहलगाঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলা ঠিক কিভাবে হয়েছিল তার এক্সক্লুসিভ রিপোর্ট টিভি9 বাংলার হাতে। কারা কারা সেখানে ছিল, কতজন ছিল, কিভাবে তারা গিয়েছে এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে তাদের গায়ে যে ইন্ডিয়ান আর্মির যে পোশাক সেই পোশাকে তারা সেখানে গিয়েছিল, এখনো পর্যন্ত সেই খবর এসে পৌঁছেছে এবং সেখানে যে পর্যটকরা ছিলেন তাদের কাছে যাওয়া হয়, তাদের নাম পরিচয় জানা হয় এবং তারপর নির্বিচারে সেই হত্যাকাণ্ড। কিভাবে জঙ্গি হামলা ছক, এক্সক্লুসিভ রিপোর্ট টিভি9 বাংলার হাতে। পহেলগাঁওয়ে কিভাবে চলে এই জঙ্গি হামলা তার এক্সক্লুসিভ রিপোর্ট টিভি9 বাংলার হাতে। চার জঙ্গির ছবি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, সেই ছবিও এক্সক্লুসিভ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। দেখুন সেই ছবি, সেই স্টিল ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কিভাবে হলো এই জঙ্গি হামলা ছক, কিভাবে কষা হলো সেই এক্সক্লুসিভ রিপোর্টও কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আমরা তুলে ধরব। পহেলগাঁওয়ে কিভাবে জঙ্গি হামলা, হামলাকারী চার জঙ্গির ছবি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। নির্বিচারে হত্যাকাণ্ড, ভূস্বর্গে সন্ত্রাস, যেখানে মানুষজন, সাধারণ মানুষ সেখানে তারা পরিবার নিয়ে গিয়েছিলেন ঘুরতে, কিন্তু কি মর্মান্তিক তাদের সেই পরিণতি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এখনো পর্যন্ত যে খবর সামনে আসছে, চারজন ছিল, যার মধ্যে দুজন পাকিস্তানের এবং দুজন কাশ্মীরের। আপনাদের আবারও একবার জানাবো, দুজন পাকিস্তানের এবং বাকি দুজন কাশ্মীরের। তার পাশাপাশি তাদের সঙ্গে ছিল AK-47 বুলেট প্রুফ জ্যাকেট এবং বডি ক্যামেরা। AK-47 বুলেট প্রুফ জ্যাকেট এবং তার সঙ্গে ছিল বডি ক্যামেরা। আর সূত্র মারফত যে খবর উঠে আসছে আপনাদের জানাই, দুজন স্থানীয় জঙ্গি নিজেদের প্রাথমিক পরিচয় দেয় আদিল ঠাকুর ও আসিফ শেখ নাম দিয়ে। স্থানীয় যেজন জঙ্গির কথা বলছি তারা নিজেদের প্রাথমিক পরিচয় দেয় আদিল ঠাকুর এবং আসিফ শেখ, এই নাম তারা দেন। এবং বাকি যে দুজন পাকিস্তানের পশতুন এলাকা থেকে এসেছিল বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। জ্যোতির্ময় কর্মকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কাশ্মীর থেকে। জ্যোতির্ময়, যেটা জানতে চাইবো, এই যে হামলা, কিভাবে হামলার ছক কষা হয়েছিল? কারণ ইতিমধ্যে যে তথ্য সামনে এসছে, জানা গিয়েছে দুজন পাকিস্তানি এবং দুজন কাশ্মীরেরই বাসিন্দা। আর কি তথ্য সামনে আসছে? দেখো, গতকাল এই হামলার পর থেকে একটা বিষয় সম্পূর্ণ স্পষ্ট হয়ে গিয়েছে। প্রায় 20 মিনিট ধরে হত্যালীলা হয়েছে এবং এই হত্যালীলা যখন হয়েছে গুলির শব্দ বহু দূর পর্যন্ত শোনা গিয়েছে, কিন্তু তারপরেও দীর্ঘক্ষণ ধরে নির্বিঘ্নে তারা তাদের মিশন সাকসেসফুল করেছে এবং তারা তাদের সুনির্দিষ্ট রুট দিয়ে, এসকেপ রুট দিয়ে তারা বেরিয়ে চলে গিয়েছে। এই কাজ তখনই করা সম্ভব যদি আগে থেকে রেকি করা থাকে যে কোন এসকেপ রুট দিয়ে তারা বেরিয়ে যাবে এবং তারা সম্পূর্ণভাবে নিশ্চিত ছিল যে সময় তাদের জঙ্গি কার্যকলাপ, তাদের নারকীয় হত্যালীলা চলছে, সেই সময় কোনো রকম প্রত্যাঘাত তাদের দিকে আসবে না ভারতীয় সেনাবাহিনী বা জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে। এবং এক্ষেত্রে কয়েকটি স্তরে তারা কাজ করেছে। একদিক থেকে একটা অংশ যখন এই নারকীয় হত্যালীলা চালাচ্ছে, ঠিক তার পাশাপাশি আরেকটি অংশ তাদের উপরে প্রতি মুহূর্তে নজর রেখেছে এবং তাদেরকে অ্যালার্ট করেছে। তারা যে জ্যাকেট পরেছিল সেই জ্যাকেটে বডি ক্যাম লাগানো ছিল এবং প্রতি মুহূর্তে ওয়াকি টকিতে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছিল। যে ছবি আমাদের কাছে এসছে চাঞ্চল্যকর ছবি, যে বয়ান আমাদের কাছে এসছে তা আরও চাঞ্চল্যকর বয়ান। গতকাল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সেনাবাহিনীর উর্দি পরে এসে হামলা চালানো হয়। প্রথমে তাদের নাম জিজ্ঞাসা করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে কে কোন ধর্মের সেই বিষয়টি জানতে চাওয়া হয় এবং তারপরে মহিলাদেরকে আলাদা করে দেওয়া হয়, শিশুদের আলাদা করে দেওয়া হয়, পুরুষদের তাদের থেকে বিচ্ছিন্ন করে একেবারে মাথায় গুলি করা হয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা জানতে পারি যে যখন এই ঘটনা ঘটছে তখন দূরে কয়েকজন যারা বিচ্ছিন্নভাবে দাঁড়িয়েছিল তারা এলোপাথারি গুলিতে তারা গুলিবিদ্ধ হয়। অর্থাৎ কোথা থেকে এই গুলি এসছে তারা বুঝতেও পারেনি। অর্থাৎ সংলগ্ন যে জঙ্গল এরিয়া সেখানে অনেকে গা ঢাকা দিয়েছিল এবং সেখান থেকে গুলি চালানো হয়েছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, তখনই এই ধরনের অপারেশন, জঙ্গি কার্যকলাপ চালানো সম্ভব যদি একটা টেরর মডিউলকে প্রতি মুহূর্তে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসবাদী
যে সন্ত্রাসবাদের প্রতি সহানুভূতিশীল কোনো গোষ্ঠী যদি তাদেরকে প্ল্যাটফর্ম, যদি তাদেরকে শেল্টার না দেয়, তাহলে কখনোই এ ধরনের কাজ করা সম্ভব নয়। ফলত এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে কতজন জঙ্গি জড়িয়ে রয়েছে এই তথ্যটা যেমন জরুরি, তার পাশাপাশি প্যারালালভাবে জরুরি যে কারা কারা তাদেরকে মদত দিচ্ছিল এই পুরো প্ল্যানটা এক্সিকিউট করার ক্ষেত্রে যে 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 বৃহত্তর একটা টিম কাজ করছিল সেই টিমটাতে কারা কারা রয়েছে। এখনো পর্যন্ত 3 জনের স্কেচ প্রকাশ করা হয়েছে, একজনের ছবি প্রকাশ্যে এসছে। এই যে বলছি আমরা একজনের ছবি প্রকাশ্যে এসছে, সেই ছবিটা কিন্তু আরও কিছুটা গোয়েন্দাদের নাড়িয়ে দিয়েছে। দেখা যাচ্ছে যে সে স্থানীয় মানুষদের পোশাক, অর্থাৎ কাশ্মীরের মানুষ যে ধরনের পোশাক পরিচ্ছদ পরতে তারা অভ্যস্ত, সেই ধরনের স্থানীয় পোশাক সে পরে রয়েছে, একেবারে কেতাদুরস্ত পোশাক, এবং তার হাতে একটি AK-47 রয়েছে। অর্থাৎ এই এলাকায়, অর্থাৎ যে জায়গাটাতে এই গ্রাউন্ড জিরোতে এই ঘটনা ঘটেছে, সেখানে যে সমস্ত দোকানপাট ছিল তার মধ্যেই মিশেছিল, এই জঙ্গি মিশেছিল এবং সে হামলা চালিয়েছে। এবং তারা তাদের নাম ভাড়িয়ে, অর্থাৎ সম্পূর্ণ ছদ্ম নাম নিয়ে তারা এখানে মানুষের সঙ্গে মিশেছে, কথা বলেছে, তাদের আস্থা অর্জন করেছে এবং সেই ভিড়ের মধ্যে মিশে থেকেই হঠাৎ করে অস্ত্র বার করে তারা গুলি করতে শুরু করেছে। এবং যখন এই পুরো নারকীয় হত্যালীলা চলছে, তখন সেনাবাহিনীর জওয়ান বা জম্মু কাশ্মীর পুলিশ যে তাদের দিকে ধেয়ে আসছে না, সেটা নিশ্চিত করার জন্য দূর থেকে, অর্থাৎ পাহাড় থেকে, জঙ্গল থেকে প্রতি মুহূর্তে দুদিকে নজর রাখা হচ্ছিল। একদিক থেকে সেনাবাহিনী এবং পুলিশের মুভমেন্টের ওপরে, অপর দিক থেকে যে জঙ্গি কার্যকলাপের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে, যে হত্যালীলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে, তার প্রপার এক্সিকিউশন হচ্ছে কিনা সেই দিকেও প্রতি মুহূর্তে নজর রাখা হয়েছে। অর্থাৎ একটা লঞ্চ প্যাড তা কিন্তু তৈরি ছিল এবং সেই লঞ্চ প্যাডটা হচ্ছে স্থানীয় যারা বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসবাদী শক্তি, তারাই কিন্তু এই লঞ্চ প্যাডটা তৈরি করে দিয়েছে। ফলত একটা বৃহত্তর শক্তি, একটা বৃহত্তর ষড়যন্ত্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত, কতজন পর্যন্ত এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত, সেটাই এই মুহূর্তে ধরার চেষ্টা চলছে। একেবারেই জ্যোতির্ময়, শুধুমাত্র যে লঞ্চ প্যাড না, কি পরিমাণে রেকিয়ান রিসার্চ হয়েছে, যে জায়গা টার্গেট করা হচ্ছে সেই জায়গায় পৌঁছতে রীতিমতো কষ্ট করতে। এবং একটু আগে তুমি যেটা উল্লেখ করছিলে যে একমাত্র খচ্চরে করেই সেখানে পৌঁছানো সম্ভব, অর্থাৎ যেখানে হামলা হলে সঙ্গে সঙ্গে সেখানে কোনো রিসোর্সেস বা ব্যাকআপ পাঠানো যাবে না। কতটা রেকি রিসার্চের ফল তারপর এই মানে পরিকল্পিত হামলা বলা যেতেই পারে। আর আরও একটা বিষয় জ্যোতির্ময় তোমার কাছ থেকে জানতে চাইবো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজকে ফিরছেন, দিল্লিতে ফেরার পর প্রধানমন্ত্রীর সঙ্গে কি কোনো উচ্চ পর্যায়ে বৈঠক হবে? দেখো, এই বৈঠক এখন প্রতি মুহূর্তে চলবে, তার কারণ আমি এখন এই মুহূর্তে যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তা হচ্ছে জম্মু শ্রীনগর হাইওয়ে। আমার ক্যামেরা পার্সনকে আমি অনুরোধ করব যে এই রাস্তার ছবিটা দেখাতে। আমি ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি, আমার ঠিক পিছনেই এখানে সেনাবাহিনী জওয়ানরা, সশস্ত্র জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকটা গাড়িকে এই জায়গাতে আটকানো হচ্ছে এবং তারা প্রতি মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে, অর্থাৎ যে গাড়িটাকেই দেখে তাদের সন্দেহজনক বলে তাদের মনে হচ্ছে, সেই গাড়িতেই তারা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে। এবং আমরা যে খবর পাচ্ছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল থেকে আজ পর্যন্ত তিনি যতগুলো বৈঠক করেছেন, প্রত্যেক কটা বৈঠকের নির্যাস নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এবং সেই ইনপুট পাওয়ার পরে, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতের ইনপুট পাওয়ার পরেই প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবং সেক্ষেত্রে আমাদের নজর থাকছে যে আবারও নতুন করে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা মন্ত্রিসভার বৈঠক হয় কিনা। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কি করতে চলেছে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয়। কিন্তু যদি আমরা কিছুটা পিছনের দিকে ফিরে তাকাই, যদি আমাদের অভিজ্ঞতার পাতা উল্টাই, তাহলে আমরা দেখব যে এর আগে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তখন কিন্তু কয়েকটা ধাপ ছিল। যেমন প্রতি মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট নেওয়া হয়েছে প্রত্যেকটা এজেন্সি চিফের কাছ থেকে, সেই রিপোর্টের ভিত্তিতে এবং বিশেষত আর্মি চিফের রিপোর্টের ভিত্তিতে একটা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছে। এই বৈঠকের পরেই বৈঠকে বসেছে ক্যাবিনেট, কিন্তু তার সমান্তরালভাবে প্রত্যেক ভারতের সঙ্গে যাদের সুসম্পর্ক রয়েছে, প্রত্যেকটা দেশের যে রাষ্ট্রদূতরা তারা দিল্লিতে রয়েছেন, তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল সেই সময়তে সাউথ ব্লকে। এবং তাদের প্রত্যেকের সঙ্গে বৈঠক করে পাকিস্তানের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ নয়াদিল্লির হাতে ছিল তা তাদের হাতে সুনির্দিষ্টভাবে তুলে দেওয়া হয়। এবং তারপরেই অতর্কিতে রাতের অন্ধকারে সার্জিক্যাল স্ট্রাইক করে নয়াদিল্লি। ফলত আজ যে মুহূর্তে অমিত শাহ ফিরে যাচ্ছেন, তারপর থেকে প্রত্যেকটা ডেভেলপমেন্ট নয়াদিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ। নয়াদিল্লি এই আপৎকালীন পরিস্থিতিতে যখন সারা দেশ ক্ষোভে ফুঁসছে, সেই সময় কি পদক্ষেপ করে তা কিন্তু অমিত শাহ ফেরার পরেই আমাদের কাছে কিছুটা সময় ছবিটা স্পষ্ট হতে পারে।
জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই যে ভয়ঙ্কর মর্মান্তিক নারকীয় ঘটনা, এই নারকীয় ঘটনার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। আর এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড ইতিমধ্যেই নাম তো প্রকাশ্যে এসেছে, সাইফুল্লাহ খালিদ, যিনি নাকি এই লস্করেরই ডেপুটি চিফ। আমরা একবার চলে যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, এই সাইফুল্লাহ খালিদ কিভাবে পুরো প্ল্যানিং করেন, কি এখনো পর্যন্ত এর সম্বন্ধে তথ্য সামনে আসছে? দেখো, যে খবর আমরা পাচ্ছি যে এই সাইফুল্লাহ খালিদ তিনি লস্কর ই তৈবা যখন ব্যান হয়ে যায় তখন তিনি সঙ্গে সঙ্গে আরেকটি সংগঠন তৈরির ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন। এরপরে পাক সেনাবাহিনীর প্রধানের আমন্ত্রণে তিনি পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে তিনি একাধিক সেমিনারে তিনি অংশগ্রহণ করেন। পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে সেখানে তিনি স্পষ্টভাবে জানান যে একেবারে অবিলম্বে ভারতের ওপরে হামলা করা হবে, কাশ্মীরের মাটিতে হামলা করা হবে। এক্ষেত্রে দুটি বিষয় স্পষ্ট হচ্ছে। একদিক থেকে এই খালিদের ভূমিকা নিয়ে যেমন সম্পূর্ণভাবে একটা বড়সড় শুধু প্রশ্ন নয়, সমস্ত ঘটনাক্রম তার ভূমিকা সম্পূর্ণভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে। ঠিক তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই পুরো ঘটনার নেপথ্যে পাকিস্তানের হাত যে রয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর প্রত্যক্ষ মদত যে রয়েছে, তা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যখন আমরা হাফিজ সঈদকে নিয়ে কথা বলছি, তখন আবারও এই পেহেলগামের ঘটনা আগামী দিনে ভারতের ভূমিকাকে আন্তর্জাতিক মঞ্চে আরও যে নতুন করে আক্রমণাত্মক করে তুলবে পাকিস্তানের বিরুদ্ধে, এবং এই ঘটনা যে আগামী দিনে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের ক্ষেত্রে আরও বেশি সক্রিয় করে তুলবে, তা এক কথায় বলার অপেক্ষা রাখে না। সঙ্গে থাকো জ্যোতির্ময়। আরও একটা বিষয় খেয়াল করেছেন আপনারা, এবারে এই যে সন্ত্রাসবাদী হামলা হলো, সেই সন্ত্রাসবাদী হামলায় বেছে বেছে টার্গেট করা হলো হিন্দুদের। কাশ্মীরের বহু পুরনো একটা আনরিটেন রুল রয়েছে যে যাই হয়ে যাক কখনো পর্যটকদের টার্গেট করা হবে না, তার কারণ কাশ্মীরের যে অর্থনৈতিক মেরুদণ্ড সেটাই তো ট্যুরিজমের উপরই নির্ভর করে। কিন্তু না, পর্যটকদের উপর হামলা হলো, অর্থাৎ এই যে এত বছরের আনরিটেন রুল সেটা ব্রেক করা হলো। এবং শুধু তাই নয়, টার্গেট করা হিন্দুরা। আগে বলা হতো সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, কিন্তু এখানে কি উঠে আসছে? আর এদিকে এই যে নিহত বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, শুনুন। আপনি নেমে কলকাতা নেমে কোথায় যেতে চান? আমি আমার বাড়ি যেতে চাই। হ্যাঁ, সেটা কোথায়? আমরা সবাই রয়েছি, এই অপরাধীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবই। হ্যাঁ, যারা যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল। ইস, যাদের কপালে সিঁদুর দেখেছে। ইস। ভারতবর্ষ জুড়ে একটা দারুণ অস্থিরতা তৈরি করতে চাইছে। কোনোভাবেই পাকিস্তানকে কিন্তু আমরা ছাড়বো না। তার জন্য যতদূর যেতে হয় প্রাতিষ্ঠানিকভাবে, সামরিকভাবে, প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে আমরা মোকাবিলা করব, জবাব দেব। কারণ এই যে হিন্দু ধরে ধরে নাম জিজ্ঞেস করে তার ধর্মের পরিচয় নিয়ে কলমা বলতে না পারলে একবারে নির্দিষ্ট করে এই যে মানুষের মধ্যে আতঙ্ক, এতে কাশ্মীর যে আবার তৈরি হচ্ছিল ধীরে ধীরে, আবার যে একটা জায়গায় পৌঁছচ্ছিল, সেখান থেকে কিন্তু কাশ্মীর আবার 50 বছর পিছনে চলে যাবে। পর্যটকরা যদি কাশ্মীরে না যেতে পারে, কাশ্মীরের এমন কোনো অবস্থা নেই যে কাশ্মীর স্বয়ং সম্পূর্ণ হবে। সারা ভারতবর্ষ আজকে আক্রান্ত, সারা ভারতবর্ষের হিন্দুরা আজকে বিভ্রান্ত যে কিভাবে তারা আত্মরক্ষা করবে। ভারত সরকারের উচিত ছিল কাশ্মীরের 370 ধারা বাতিল করে আমাদের যারা এক্স মিলিটারি রয়েছেন তাদের বাসস্থান ব্যবস্থা করা এবং তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া। সরকারকে আরও কঠোর চিন্তাভাবনা করা উচিত ছিল। কঠোর বলতে আপনি কি বলতে চাইছেন? কঠোর বলতে বর্ডার এবং সেখানে যারা রয়েছেন সন্ত্রাসবাদী তাদেরকে নির্মূল করা। নির্মূল করতে গেলে নির্মূল কাজটা করতে পারেননি কেন্দ্র সরকার? নিশ্চয়ই করতে পারেননি বলেই আজকে হতভাগা মানুষগুলোকে বেছে বেছেই করছে। পেহেলগাঁও পর্যটকদের জন্য অত্যন্ত পছন্দের একটা জায়গা, আর এই নৃশংস নারকীয় হত্যাকাণ্ডের টার্গেট কোথায়? সেই পেহেলগাঁও। আর শুধু তাই নয়, বেছে বেছে হিন্দুদেরকেই টার্গেট করা হচ্ছে।
পেহেলগাঁওয়ে যেখানে পরিবার নিয়ে গিয়েছিলেন মানুষজন, সেখানেই এই নারকীয় হত্যাকাণ্ড। কোথাও কি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকেই টার্গেট করা হচ্ছে, দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে? এই প্রশ্নই উঠছে এই সন্ত্রাসী হামলার পরে। पहलगाम में हुए आतंकी हमले के बाद सुरक्षा बल पूरी तरीके से अलर्ट हैं। लगातार कॉम्बिंग एंड सर्च ऑपरेशन चल रहा है ताकि जल्द से जल्द इन आतंकियों की धरपकड़ की जा सके जिन्होंने एक कायराना हरकत की है। पूरा देश गुस्से में है। जम्मू कश्मीर पुलिस के स्पेशल ऑपरेशन ग्रुप के जवान जो है वो यहाँ पर तैनात किए गए हैं। हर जगह एक्स्ट्रा चेकिंग पॉइंट्स लगाए गए हैं ताकि इस इलाके में आगे की तरफ कोई भी गाड़ी जो है वो ना जा सके। लगातार सुरक्षा बलों की तरफ से कोशिश की जा रही है उन कायर आतंकियों की धरपकड़ की जा सके जिन्होंने इस तरीके से कायराना हरकत की है। जिस जगह पे मैं मौजूद हूँ ये पहलगाम रूट है और इसी रूट के ज़रिए जो है पहलगाम पहुंचा जा सकता है। जो आप ये ऊंची पहाड़ियां देख रहे हैं ये पहलगाम की ही ऊंची पहाड़ियां हैं। गृह मंत्री अमित शाह खुद जम्मू कश्मीर में हैं। लगातार बैठकों का दौर चल रहा है। नॉर्दर्न कमांड की तरफ से लगातार जो मॉनिटरिंग है ऑपरेशन की वो यहाँ पर की जा रही है। उसके साथ साथ जम्मू कश्मीर पुलिस के डीजीपी और तमाम आला अधिकारी जो है वो यहाँ पर मौजूद हैं। मुख्यमंत्री उमर अब्दुल्ला लगातार मॉनिटरिंग कर रहे हैं और लगातार पूरा देश जो है वो अब बदला चाहता है पाकिस्तान से। सर्विलेंस से, ड्रोन से, चॉपर से पूरी तरीके से जो आतंकी इस इलाके में हैं उनको जल्द से जल्द उनकी धरपकड़ की जा सके, उनको जल्द से जल्द न्यूट्रलाइज किया जा सके।